ওয়েল ফার্স্ট অফ অল বার্সেলোনা সমস্ত ফ্যানেদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশনস ট্রেবেল জেতার জন্য, মানে ডোমেস্টিক ট্রেবেল জেতার জন্য। একটুর জন্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ হাতছাড়া হয়েছে, একটুর জন্য সিক্সথ ইউরোপিয়ান টাইটেল আসেনি, বাট স্টিল যে সিজন বার্সেলোনার গেছে, যে সিজন বার্সেলোনা অ্যাপ্রোচ করেছে এবং ফাইনালি যেই সিজন বার্সেলোনা পুরোটা কাটালো, অনেক দিন মনে থাকবে। একটা আর্চ রাইভাল টিমের ফ্যান হিসেবেও আমি অন্ততপক্ষে যখনই বার্সেলোনাকে মাঠে নামতে দেখেছি, আমার কোথাও মনে হয়েছে যে এই সিজনে না বার্সেলোনার একটা অন্য ধরনের স্ট্র্যাটেজি রয়েছে, একটা কোথাও মার্কাটারি মনোভাব রয়েছে, একটা কোথাও ফাটিয়ে দেবো, একটা কোথাও দেখে নেবো প্রত্যেককে, এরকম একটা মনোভাব রয়েছে। এবং অবশ্যই তার পেছনে আমি বলবো যে ম্যাজিশিয়ানের মতো কাজ করেছেন হ্যান্সি ফ্লিক, একটা লিমিটেড বাজেট নিয়ে, একটা লিমিটেড রিসোর্সেস টিম নিয়ে, সেইভাবে কোনো বিগ সিগনেচার নেই, একটা ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস রয়েছে এবং অবশ্যই প্রচুর ইয়াং প্লেয়ার। তারপরেও তিনি বার্সেলোনাকে যে সাকসেস দিয়েছেন গোটা সিজনে, এবং মোটামুটি একটা সময় তো মনে হচ্ছিল যে 4 ট্রফি বার্সেলোনা জিতে যাবে, মানে ট্রেবেল তো মেন ট্রেবেলটা হয়েও যাবে, তার সাথে সুপার কোপা দে এসপানা এটাও উপরি পাওনা হবে, এবং যখন সিজন শুরু হবে সুপার কাপটা যখন হবে, সুপার কাপটাও জিতে যাবে। মানে 5টা ট্রফি একটা সিজনে থাকে, মেজর ট্রফি যে কোনো ক্লাবের জন্য, সেই 5টা ট্রফি বার্সেলোনা জিতে যাবে একটা সময় মনে হচ্ছিল, বাট সেটা কোথাও হয়নি। আমি বলবো যে এটা বার্সেলোনা সমর্থকদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া সেমিফাইনাল, একটা থ্রিলার ম্যাচ, 13 গোলের একটা হার্ড লাক ডে ছিল। ব্যাড লাক বলবো না, কারণ যথেষ্ট ভালো ম্যাচ খেলেছে, ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এভার ইন চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রি। কিন্তু তারপর আমি বলবো যে যে সিজনটা বার্সেলোনা কাটালো, যে সিজনটা হ্যান্সি ফ্লিক এই বার্সেলোনা প্লেয়ারদেরকে নিয়ে কাটালেন, অনেক দিন আমাদেরও মনে থাকবে, যারা একদমই আমরা চাইনি যে বার্সেলোনা এরকম একটা সিজন যাক। অনেস্টলি বলছি, একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হিসাবে আমি কখনোই চাইবো না যে বার্সেলোনা এরকম খেলুক, কিন্তু যখনই খেলেছে, এবং অবশ্যই এল ক্লাসিকো, 4 এল ক্লাসিকো, এবং প্রত্যেকটা এল ক্লাসিকো মার্জিনাল হলেও কোথাও বারবার মনে হয়েছে যে 2টো গোল করেও আমরা যখন এগিয়ে যাচ্ছি তখনও মনে হচ্ছে না যে আমরা এই ম্যাচটা জিততে পারি। এরকমই একটা জায়গাতে আমাদের কনফিডেন্সটা ডাউন ছিল টিমের, এবং বার্সেলোনার কনফিডেন্সটা সেই লেভেলে হাই ছিল, আপ ছিল। তো কোথাও দেখো আমাদের প্রবলেম অনেক ছিল, সেটা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলে লাভ নেই, সেটা একটা অন্য ভিডিওতে আমি কথা বলবো। কী কী প্রবলেম ছিল, কী কী প্রবলেম ওভারকাম হচ্ছে, কোথায় কোথায় আমাদের খামতি ছিল, কতটা জাবি আলোনসো রিকভার করার চেষ্টা করছেন, সেটা একটা অন্য ভিডিওতে অন্য পার্টে কথা বলবো। এই ভিডিওটা হ্যান্সি ফ্লিক এবং তার কিছু ডমিনেশনের স্ট্র্যাটেজি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। নাম্বার ওয়ান হচ্ছে ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস। তিনি জানতেন যে এই টিমটার মধ্যে একটা ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস রয়েছে, কারণ এই টিমটাকেই তিনি কয়েক বছর আগে বায়ার্ন মিউনিখের কোচ হিসাবে একটা একটা গন্দা, যেটাকে বলে যে গন্দা একটা ডিফিট তিনি হাতে ধরিয়ে দিয়েছিলেন। 8-2 সেই কোচ, সেই বায়ার্ন মিউনিখের কোচ। কারণ আমরা জানি যে একজন জার্মান ম্যানেজার হিসেবে অলওয়েজ তার একটা না অপোনেন্টকে দুমড়ে দেওয়ার একটা স্ট্র্যাটেজি থাকে। তিনি যখনই বায়ার্ন মিউনিখের ওই সিজনটার দিকে ফিরে তাকাবেন, আমরাও যদি ফিরে তাকাই আমরা দেখবো যে যে সামনে পড়েছে তাকেই তিনি কিন্তু এরকম করে ধরেছেন, মানে মুচড়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন। বার্সেলোনাও কিন্তু তার থেকে রেহাই পায়নি। 8-2 ডিফিট হয়েছিল বার্সেলোনা সেই কোভিড টাইমে, আমাদের মনে রয়েছে। অ্যান্ড অবভিয়াসলি সেই টাইমটার পর যেভাবে বার্সেলোনা ঘুরে দাঁড়িয়েছে, জাবির হাত ধরে কিছুটা, বাট হ্যান্সি ফ্লিকের হাত ধরে পুরোটা। এবার হ্যান্সি ফ্লিকের একটা ব্যাপার কি হয়েছে, যে সমর্থকদের যে এক্সপেকটেশন না, বার্সেলোনা ফ্যান্সদের যে এক্সপেকটেশন, সেটাও এই মুহূর্তে না একদম টাং করে মাথার উপরে উঠে গেছে, যে এই লোকটা আরও অনেক কিছু দিতে পারে, এই লোকটা আরও অনেক, মানে এমন কিছু দিতে পারে যেটা হয়তো এর আগে বার্সেলোনার কোনো কোচ দিতেই পারেনি। হ্যাঁ, ইয়েস, জোহান ক্রুইফের কথা বলবো, পেপ গুয়ার্দিওলা বলবো, লুই এনরিকে বলবো, অনেকে, আমি অন্তত জানি যে আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে, তারা বলছে যে বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের হাত ধরে এমন কিছু করতে পারে যেটা এর আগে হয়নি। সেটা দেখা যাক কি হয়, কারণ 2 বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশন তার ক্ষেত্রে হয়েছে, এবং অবশ্যই ফ্যানেদের একটা এক্সপেকটেশন হিউজ থাকবে। অ্যান্ড ডেফিনেটলি তার কয়েকটা বেসিক স্ট্র্যাটেজি এইবারে ছিল। নাম্বার ওয়ান, যে তুমি যদি 1 গোল 2 গোলেও পিছিয়ে যাও, তোমার টিম ফিরে আসার ক্ষমতা রাখে। এটা তিনি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে পুট করে দিয়েছেন, এবং ম্যাক্সিমাম প্লেয়াররা তারা যখন ইন্টারভিউ দিতে এসেছে তারাও বলেছে যে আমাদের কখনো মনে হয়নি যে আমরা একটা ম্যাচে 1 গোল বা 2 গোলে পিছিয়ে রয়েছি। আমরা জানি ম্যাচটা নীল চলছে, আমরা জানি আমরা 2, 3, 4 গোল মারবো। এই যে একটা 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 কোথাও একটা মোটিভ, যে আমি ম্যাচকে কিভাবে অ্যাপ্রোচ করব, এই যে একটা জিনিসকে ঢুকিয়ে দেওয়া, এটা হ্যান্সি ফ্লিক করেছেন। এটা একজন জার্মান ম্যানেজার হিসেবে তিনি সেই ডিস্ট্রাকটিভ যে একটা মাইন্ডসেট রয়েছে, এটা তিনি প্লেয়ারদের মধ্যে ঢোকাতে সক্ষম হয়েছেন, যেটাতে কোথাও টিমের যে মনোবলটা রয়েছে, যে কনফিডেন্সটা রয়েছে, সেটা অনেকটা আপ হয়ে গেছে। দেখো, এরকম তো না যে বার্সেলোনার খুব একটা সুপিরিয়র স্কোয়াড এইবারে, খুব হাই ফাই কিছু প্লেয়ার যারা একদম মানে খতরনাক পারফরমেন্স দিয়েছে এর আগে তাদের প্রিভিয়াস ক্লাবের, এরকম তো কিছু না। লা মাসিয়া থেকে উঠে আসা কিছু ছেলে, কিছু প্লেয়ার অন্য ক্লাব থেকে আসা,
খুব হাই প্রোফাইল সিগনেচার নেই, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই যে একটা মেন্টালিটি, এটা কোথাও হ্যান্সি ফ্লিক তিনি কিন্তু তৈরি করতে পেরেছেন। নাম্বার টু হচ্ছে যে সিচুয়েশনে তিনি দেখেছেন যে আমার স্ট্র্যাটেজি বদল করা দরকার, একটা প্লেয়ারকে দিয়ে হচ্ছে না, আমি প্রয়োজনে আমার টিমের সে বেস্ট খেলে, সে হয়তো ছাড়া আমার চলবে না, তিনি যদি দেখেন সেই ম্যাচে সেই প্লেয়ারও কোথাও ফাম্বেল করছে, তাকে চেঞ্জ করতে বা তাকে পরের ম্যাচে বসিয়ে দিতে তিনি দুবার ভাবেননি। এই যে কোথাও একটা তার এই ধরনের মানে নো ননসেন্স স্ট্র্যাটেজি, না ঠিক আছে একটা ম্যাচ খারাপ গেছে ভাই, আমার বেস্ট প্লেয়ার আমি ওকেই খেলাবো না, তিনি কোথাও চেয়েছেন যে আমাকে রেজাল্ট এনে দিতে পারবে, যে আমাকে বেস্ট ম্যাচটা গিফট করতে পারবে, আমি তাকেই খেলাবো। এই যে স্ট্র্যাটেজি, এটা কোথাও হ্যান্সি ফ্লিক আলাদা করেছে। অ্যান্ড ডেফিনেটলি আমি বলবো যে প্রত্যেকটা টুর্নামেন্টকে ধরে ধরে তার আলাদা স্ট্র্যাটেজি তৈরি করা, তাকে আলাদাভাবে ভাবা, এবং প্লেয়ারদেরকে ঠিক একইভাবে বিভিন্ন টুর্নামেন্টের জন্য বিভিন্ন অ্যাপ্রোচে তৈরি করা, এটা তিনি করেছেন। অ্যান্ড যে প্লেয়ার দুজনের কথা বলতে হয়, মানে যাদের দুজনের জন্য আমার মনে হয় যে এই 2024-25 সিজনটা বার্সেলোনা ফ্যান্সরা বহু বছর মনে রাখবে, দে আর রাফিনহা অ্যান্ড ডেফিনেটলি লামিনে ইয়ামাল। এই দুজন প্লেয়ারকে নিয়ে বোধহয় সব থেকে বেশি আপাতত ওয়ার্ল্ড ফুটবলে আলোচনা হচ্ছে, যেখানে আলোচনা হচ্ছে যে লামিনে ইয়ামাল কুড বি দ্য ইয়াংগেস্ট প্লেয়ার এভার টু উইন দ্য ব্যালন ডিওর। তাকে যদি ব্যালন ডিওর দেওয়া হয় খুব একটা ভুল কিছু হবে না। আমি এমনিতেই কোনোদিনও এই ধরনের ইন্ডিভিজুয়াল ট্রফিগুলো নিয়ে অ্যাজ আ ফ্যান ভাবি না, এবার আমি কেউ না এগুলো নিয়ে না ভাবার মতো, কারণ আমি মনে করি যে ফুটবল বা যে কোনো স্পোর্টস যেগুলো টিম বেসিসে খেলা হয় সেটা একটা টিম গেম। হ্যাঁ, তারপরেও কিছু প্লেয়ার থাকে সেই টিমের মধ্যে, দে আর দ্য কিংস। সেখানে হয়তো আমরা একটা সময় রোনাল্ডো অ্যান্ড মেসির একটা হিউজ রাইভেলরি দেখেছি, বা একটা ডুয়েল দেখেছি, বা একটা 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 কোথাও ক্রেজ দেখেছি। এখন হয়তো সেটা ডাইনামিক্স চেঞ্জ হয়েছে, এখন প্রচুর স্টার প্লেয়াররা রয়েছে, তারা নিজেদের দিকে ফোকাস টানতে সক্ষম হয়। কিন্তু কোথাও এই যে ইন্ডিভিজুয়াল ট্রফি, আমার মনে হয় তার থেকে যখন একটা টিম সাকসেস পাচ্ছে সেটা অনেক বেশি করে ম্যাটার করে, অনেক বেশি করে সেটা ম্যাটার করে। তো সেটা কোথাও লামিনে ইয়ামাল করে দেখিয়েছে, যে একজন ইয়াং প্লেয়ার হিসেবে সেই স্পেনের ন্যাশনাল টিম থেকে শুরু করে বার্সেলোনা ক্লাব অবধি কোথাও টিমকে সাকসেস দিয়েছে। অ্যান্ড ডেফিনেটলি রাফিনহা বাই লিডসে ছিল, যে লিডস তারপর গিয়ে রেলিগেট হয়ে গেছিলো, সেই লিডস থেকে এসে কোথাও একটা ক্লাচ প্লেয়ার হিসাবে যাকে নিয়ে একটা সময় খিল্লি হতো, যার একটা সময় সৌদি আরব যাওয়াটা প্রায় তৈরি হয়ে গেছিলো, যাকে নিয়ে সেইভাবে কোনো বার্সেলোনা ফ্যান্সরা অপটিমিস্টিক ছিল না। আমি অ্যাজ আ ব্রাজিল ফ্যান কখনো মনে করতাম না যে রাফিনহা কোথাও গিয়ে খুব একটা ভ্যালু অ্যাড করতে পারবে কোনো ক্লাবে বা নিজের ন্যাশনাল টিমে। সেই প্লেয়ারটা কোথাও আমাদের চিন্তাভাবনাটাকে বদলে দিয়েছে। সেই প্লেয়ারটাকে এখন মনে হচ্ছে যে না, এই প্লেয়ারটা নিজের বেস্ট ডেতে যে কোনো অপোনেন্টকে ছারখার করতে পারে, তার মধ্যে সেই স্কিলটা রয়েছে, তার মধ্যে ওই প্রেসিং গেম খেলাটা রয়েছে, তার মধ্যে ওই কোয়ালিটিটা রয়েছে, ওই কিছু ব্রাজিলিয়ান টাচ রয়েছে। আমার মনে হয় যে এই যে দুজন প্লেয়ার, এদের পারফরমেন্স কোথাও টিমটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে। লেভানডোস্কির মতো একটা সিনিয়র প্লেয়ার এত গোল করেছে লিগে, তার পাশাপাশি পেড্রির বল কন্ট্রোল, পেড্রির ডিস্ট্রিবিউশন, পেড্রির গেম রিডিং, আমার মনে হয় যে এই এজে দাঁড়িয়ে পেড্রি সেই জিনিসগুলো করতে পেরেছে। আর আমি দেখো কনক্লুশনে আমি এটা বলবো যে আমি অ্যাজ এ মাদ্রিদ ফ্যান, আমার কখনো অন্য কোনো টিমকে নিয়ে খুব একটা ভাবার ইচ্ছে করে না। আমি সিরিয়াসলি বলছি, না তো কারোর সাকসেসে আমার জ্বলে, আর না তো কারোর ফেলিওরে আমার আনন্দ হয়। আমি ডেফিনেটলি এরকম একটা লজিকে বিশ্বাস করি। এটা শুধুমাত্র মাদ্রিদ বলে না, এটা আমি যখন ইংল্যান্ডের ফুটবল দেখি, যখন আমি ইউনাইটেড ফ্যান, তখন ডেফিনেটলি আমাদের একটা ব্যাড প্যাচ চলছে। তো বাকি যারা সাকসেস পাচ্ছে সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার টিম কেন খারাপ খেলছে বা কী দরকার রয়েছে, কেন এত বছর ধরে 12-13 বছর হয়ে গেল আমরা সাকসেসের ধারে কাছে না, আমি সেটা নিয়ে ভাবি। আমি অলওয়েজ নিজের টিমটাকে নিয়ে ভাবতে পছন্দ করি, এবং আমার মনে হয় যে অ্যাজ এ ফ্যান সেটা আমাকে অনেক বেশি করে স্যাটিসফ্যাকশন দেয়। আমি আমার নিজের টিমের ফেলিওর নিয়ে ভাবি যে আমার টিম কেন ফেল করলো, কেন পারলো না, অন্যরা যে কাজটা করতে পারলো আমার টিম ঠিক কোথায় সেই জায়গাটা ভুল করলো, আমার ওটা অনেক বেশি ভাবতে ভালো লাগে। বাট হ্যাঁ, যখন দেখি যে আমার বন্ধুবান্ধবরাও হ্যাপি রয়েছে, যারা কেউ হয়তো স্পেনে বার্সেলোনাকে সাপোর্ট করে, কেউ হয়তো ইংল্যান্ডে চেলসি বা লিভারপুলকে সাপোর্ট করে, কেউ হয়তো ফ্রান্সে কোনো ক্লাবকে সাপোর্ট করে, কেউ বায়ার্ন মিউনিখের সাপোর্টার, আমার ভালো লাগে তাদেরও যখন সাকসেসটা থাকে, তারাও যখন তাদের সাকসেস স্টোরি শেয়ার করে, তারা যখন চিয়ার করে। আই এনজয়েড দিস, কারণ দেখো না আমি স্পেনের বাসিন্দা, না আমি ইংল্যান্ডের বাসিন্দা, না আমি জার্মানির বাসিন্দা। তো এখানে দাঁড়িয়ে কে কতটা ভালো করছে, কে কতটা খারাপ করছে আমার খুব একটা ম্যাটার করে না। আমি যে ক্লাবটাকে ভালোবাসি শুধুমাত্র তার ভালোটা, তার খারাপটাকে নিয়ে আমি পার্সোনালি থাকতে ভালোবাসি। তো অলওয়েজ আমিও অন্ততপক্ষে আমার এই চ্যানেলে ভিডিও দিতে দিতে যে জিনিসটাকে নিয়ে আসবো, যে সেই পয়েন্ট অফ ভিউ, যে
আমি যদি একজন বার্সেলোনা ফ্যান হতাম তাহলে আমি আজকের এই মুমেন্টটায় কীভাবে এনজয় করতাম, আমি যদি বার্সেলোনা ফ্যান হতাম আমি আমার এই সিগনেচারটা কীভাবে দেখতাম, আমি যদি লিভারপুল ফ্যান হই, আমি যদি সিটি ফ্যান হই, তাহলে আমি ঠিক এই ঘটনাটাই কীভাবে দেখছি, আমি ঠিক সেইভাবেই বলার চেষ্টা করব। তো আমার টিম, আমার ভালো লাগা সেটা পুরোপুরি আমার কাছে রয়েছে, কিন্তু অপোনেন্ট যারা রয়েছে তারা কেউ আমার আলটিমেট শত্রু না, তাদেরকে আমি অপছন্দ করি না, তাদের আমি ভালোও চাই না, তাদের আমি খারাপও চাই না, তাদের ভালো তাদের খারাপ তাদের মতো করে থাকবে, আমি অলওয়েজ আমার টিমের ভালো চাই, দ্যাটস ইট, দ্যাটস অল, এর বেশি আর কিছু বলার নেই। আবারও বলছি, বার্সেলোনার সমস্ত সমর্থকদের, আমার বন্ধুদের, ভাইদের, দাদাদের অনেক 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 কংগ্রেচুলেশনস, অনেক দিন পর একটা ওয়ান্ডারফুল সিজন গেল, এটাকে এনজয় করতে থাকো, ফাটিয়ে এনজয় করো, আপকামিং সিজনগুলো তোমাদেরও ভালো যাক, আমাদের সাথে ফাইটটা জমে থাকুক, আলটিমেট ট্রফিগুলো আমরা পাই, দেখা যাক কি হয়, বাকিটা তোমরা তোমাদের মতো করে জানি সাকসেস খুঁজে নিতে পারবে। এই ভিডিওটাই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।